অনেক দিন পর যুদ্ধের মুভি নিয়ে হাজির হলো তোমার প্রিয় চ্যানেল সিনারি ক্যাপস বিডি। 1945 সাল মানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এই যুদ্ধে আজ এমন এক বীরের গল্প তোমাদের জানাতে যাচ্ছি যা রীতিমতো তোমার হৃদয়ের দাগ কেটে দেবে। ফিউরি নামের একটা ট্যাঙ্ক, আর সেখানে 5 জন আমেরিকান সোলজার, তাদের সামনে রয়েছে হাজার খানেক নাজি বাহিনী। বুঝতেই পারছো কি হতে পারে এর ফলাফল, কিন্তু আগেই বলে রাখি, এই মুভিটা দেখার পর তুমি আসলেই বুঝতে পারবে যে যুদ্ধ শুধু শক্তিতে জেতা যায় না, যুদ্ধ জিততে হলে খাটাতে হবে তোমার বেস্ট ওয়ার স্ট্র্যাটেজি। বলছিলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার মুভি ফিউরির কথা। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, এই এক্সপ্লেনেশনে 10,000 লাইক দেখতে চাই, তাই দ্রুত একটা লাইক দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। 1945 সালের এপ্রিল মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের এই সময়টায় পশ্চিমা অ্যালাইড ফোর্স এবং জার্মানির নাজি বাহিনীর সাথে তীব্র যুদ্ধ চলছিল। হিটলারের পতন তখন প্রায় শেষ পর্যায়ে, আর আমেরিকার নেতৃত্বে অ্যালাইড ফোর্সও জার্মানির অনেক ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছিল। তবে হিটলারের নাজি বাহিনীও তাদের শেষ সৈন্য অবশিষ্ট থাকা পর্যন্ত তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। দুপক্ষের এই ভয়ানক যুদ্ধের কারণে পুরো জার্মানি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে মুভির শুরু সিনে আমরা একজন জার্মানি কমান্ডারকে ঘোড়ায় চড়ে যেতে দেখি। তবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক ট্যাঙ্কের উপর থেকে এক সোলজার লাফিয়ে এসে জার্মানি কমান্ডারকে এফোর করে দেয়। এরপর ওই সোলজারটা সেই কমান্ডারের ঘোড়াটাকেও মুক্ত করে দেয়। তীব্র প্রতিশোধের নেশায় কমান্ডারকে ক্ষতবিক্ষত করা এই সৈনিকের নাম ডন ক্যালিয়ার। সে নিজে একজন আমেরিকান সোলজার। তার অধীনে রয়েছে ইউএস আর্মির ফিউরি নামের এক মারাত্মক ট্যাঙ্ক, যাকে জার্মানিদের সাথে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছিল। শত্রুর কমান্ডারকে খতম করার পর ডন তার সেই ট্যাঙ্ক ফিউরির ভিতরে এসে ঢোকে। এর ভিতরে অবস্থান করছিল আরও 3 সৈনিক। তবে তাদের কারোরই মন মেজাজ একেবারেই ভালো নেই, কারণ তাদের টিমের একজন সৈনিক কিছু সময় আগে জার্মানির হাতে মারা গেছে। এই ট্যাঙ্কটা টোটাল 5 জনের দল নিয়ে চলতো, যাদের প্রত্যেকেরই একটা কোড নাম রয়েছে। কমান্ডার ডন ক্যালিয়ারকে সবাই হোয়াইট ড্যাডি বলে ডাকে, কারণ যুদ্ধের ময়দানে তাকে শত্রুপক্ষের বাপ ডাকাটা ঠিক ভুল কিছু না। তারপরে তার দলে রয়েছে বয়ের, যার ডাক নাম বাইবেল, কারণ সে বেশ ধার্মিক ছিল। এছাড়াও গ্রেডি এবং গর্ডো নামের আরও 2 জন সৈনিকও আছে এই ট্যাঙ্কে। তাদের সাথে রেড নামের যে সৈনিকটা ছিল সে জার্মানিদের হাতে মৃত্যুবরণ করেছে। এই 5 জন মিলেই ট্যাঙ্কটাকে অপারেট করত। যাই হোক, রেডের মৃত্যুতে সবাই আপসেট থাকায় ট্যাঙ্কের ভিতরে তারা নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের আশেপাশে তীব্র বোমা বর্ষণ শুরু হলে ডন সবকিছু ভুলে গিয়ে সবাইকে যুদ্ধের দিকে ফোকাস করতে বলে। ইতিমধ্যে আকাশ থেকে নাজি বাহিনীরা তাদের প্লেন দিয়ে একের পর এক বোমা বর্ষণ করে যাচ্ছিল। তাই তারা ট্যাঙ্কটাকে সেখান থেকে সরিয়ে দূরের আর্মি ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকে, কারণ এই ট্যাঙ্কের এই মুহূর্তে কিছুটা রিপেয়ারিং দরকার। এরপর পার্শ্ববর্তী ক্যাম্পে যাওয়ার পর তারা প্রথমে রেডের বডিটাকে সরানোর ব্যবস্থা করে। এরপর ডন বয়েডকে ট্যাঙ্কের প্রয়োজনীয় রিপেয়ারিংগুলো সেরে নিতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদেরকে জার্মানির উত্তর দিকে আরও একটা মিশনে রওনা দিতে হবে। আসলে যুদ্ধে যাই হোক না কেন, দম ফেলার কোনো ফুসরত নেই। ডন তার সঙ্গীদের নিয়ে এই আর্মি ক্যাম্পে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর সে যখন ট্যাঙ্কের দিকে ফিরে যায়, তখন এক তরুণ সৈনিক এসে তাকে নিজের পরিচয় দেয়। নরমান নামের এই তরুণ জানায় যে তাকে ফিউরির জন্য নতুন অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হিসেবে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ এখন থেকে রেডের দায়িত্বটা সে পালন করবে। কিন্তু একবার তার দিকে তাকাও, বয়স একদমই কম। এছাড়াও তার চোখে মুখে যুদ্ধের কোনো ছিটে ফোঁটা নেই, বরং যা আছে তা কেবল আতঙ্ক। তাই তো ডন তাকে দেখে প্রথমে বিশ্বাস করতে পারে না যে সেই ট্যাঙ্কের নতুন অ্যাসিস্ট্যান্ট। সে তার টিমের প্রতি প্রচন্ড রেগে যায়, কারণ তার দরকার একজন এক্সপেরিয়েন্স কেউ। এখানে ডন যখন তাকে জিজ্ঞেস করে যে কতদিন হলো তুমি যুদ্ধে জয়েন করেছো, তখন সে বলে আমি মাত্র 3 সপ্তাহ আগে জয়েন করেছি। এটা শুনে তো ডনের মাথা আরো খারাপ হয়ে যায়। এছাড়াও সে বলে যে আমি আজ পর্যন্ত ট্যাঙ্কের ভিতরে কেমন হয় সেটাও জানি না। আসলে আমি ছিলাম একজন টাইপরাইটার, আর আমাকে জোর করেই এই যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সব শুনে তো ডন নিজের কানকেই পুরো বিশ্বাস করতে পারে না। এরকম এক নাদান ছেলেকে তার সাথে যুদ্ধে নিয়ে যাওয়া মানে স্রেফ তাকে বলি দেওয়া নয়, বরং নিজেদের মৃত্যুও ডেকে আনা। কিন্তু তারপরেও টিমের আদেশ তো তাকে মানতেই হবে। তাই ডন বাধ্য হয়ে নরম্যানকে তার টিমে যোগ করে নেয়। তবে নরমান যখন গিয়ে বাকিদের সাথে পরিচয় হতে চায়, তখন তারা তাকে দেখে এক প্রকার হাসি তামাশা শুরু করে, যেটাকে তোমরা বুলিংও বলতে পারো। যাই হোক, ইতিমধ্যে নরমান বুঝতে পারছে যে না,
যুদ্ধ কোনো সাধারণ কিছু নয়, বরং এখানে টিকে থাকতে হলে তাকে এসব সহ্য করে যেতে হবে। যাই হোক, এরপর সে ওই ট্যাঙ্কের ভিতরে ঢুকে ভিতরটা ভালোভাবে দেখতে থাকে, কিন্তু ঠিক তখনই ভিতরে থাকা রক্ত মাংস আর নোংরা জিনিসপত্র দেখে সে বাইরে এসে তৎক্ষণাৎ বমি করে দেয়। এর মধ্যেই আমেরিকান সৈন্যরা এক জার্মানি বন্দীকে ক্যাম্পে হাজির করলে ডন তার দিকে রেগে মেগে তেড়ে যায় তাকে মারার জন্য। আসলে রেডের মৃত্যুর পর থেকেই জার্মানিদের প্রতি তার আক্রোশ বেড়ে গেছে বহুগুণ, তাই এমন মনে হচ্ছে যে এখনই তাকে স্রেফ মুরগির মতন ছিঁড়ে ফেলবে সে। যাই হোক, বেশ কয়েকজন মিলে তাকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যায়। এরপর সে নরম্যানের কাছে এসে তাকে বলে যে এই লোকগুলোকে দেখা মাত্রই যেন সে গুলি করে দেয়, কিন্তু নরম্যান বলে যে আমি আজ পর্যন্ত একটা বুলেটও ফায়ার করিনি। মানে চিন্তা করো, কোন নাদান পাবলিককে যুদ্ধে নিয়ে আসা হলো। কিন্তু তারপরেও ডন তার হাতের রাইফেল তুলে দেয় এবং গ্রেডি তাকে রাইফেল চালানো শেখাতে থাকে। এভাবেই কিছুক্ষণ বিশ্রামে কাটানোর পর প্লাটুন ক্যাপ্টেন এসে ডনকে সহ বাকি সার্জেন্টদের নতুন মিশনের ব্যাপারে ব্রিফ করে। তারপরে আবারও ট্যাঙ্ক নিয়ে যুদ্ধের ময়দানে তাদের যাত্রা শুরু হয়। তাদের এবারের মিশন হলো ইউএসএ আর্মির বেকার কোম্পানি নামক এক সৈন্যদলের সাথে একত্রিত হয়ে জার্মানির কিচোরসেন শহরে হামলা চালানো। এই মিশনে অনেকগুলো ট্যাঙ্ক একসাথে বেকার কোম্পানির ক্যাম্পের দিকে এগিয়ে যায়। ডনের ট্যাঙ্ক ফিউরি ছিল ঠিক প্রথম ট্যাঙ্কের পিছনে। ট্যাঙ্কের ভিতরে বাকি সবার সাথে নরম্যানকেও তার পজিশন বুঝিয়ে দেওয়া হয়। ডন তাকে বলে দেয় যে আশেপাশে কোনো জার্মানি সৈনিক দেখলেই যেন সাথে সাথে সে তার দিকে ফায়ার করে। এরপর তারা ধীরে ধীরে বেকার কোম্পানির ক্যাম্পাসের দিকে আগাতে থাকে। প্রথমে খোলা মাঠের মধ্যে দিয়ে এগিয়ে গেলেও কিছুক্ষণ পর তাদেরকে ঝোপঝাড় আর গাছপালার ভিতর দিয়ে এগিয়ে যেতে হয়। ডন তখনই সবাইকে সাবধান করে বলে যে এই ঝোপের ভিতরে হয়তো জার্মানি সৈন্যরা লুকিয়ে থাকতে পারে। ঠিক এভাবেই কিছু দূর যাওয়ার পর নরম্যান হঠাৎ গাছগুলোর ভিতর দিয়ে দুজন একদম বাচ্চা জার্মানি সৈনিকদের দেখতে পায়, কিন্তু সে তাদের দিকে গুলি চালাতে পারে না, কারণ তারা ছিল নিতান্তই বাচ্চা মানুষ। কিন্তু এই বাচ্চাগুলো যে কতটা খতরনাক হয় তা একটু পরেই সবাই টের পায়। হঠাৎ ঝোপের আড়াল থেকে একজন অ্যান্টি ট্যাঙ্কার এক্সপ্লোসিভ নিক্ষেপ করে দেয়। মুহূর্তের মধ্যেই সবার সামনে থাকা ট্যাঙ্কটাতে আগুন ধরে গিয়ে ভিতরে থাকা সৈনিকের গায়েও আগুন লেগে যায়। নরম্যানের চোখের সামনেই সে একজনের শরীরে আগুন ধরা অবস্থায় বেরিয়ে আসতে দেখে। এদিকে সেই সৈন্যটা আর আগুন সহ্য করতে না পেরে নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে নরম্যানের যেন হাড় হিম হয়ে ওঠে। অন্যদিকে ডন আর বয়েড সহ বাকি সৈনিকরা গুলি চালিয়ে সেই জার্মান সৈনিকদেরকে খতম করতে থাকে। এরপর ডন ট্যাঙ্ক থেকে নেমে তাদের পজিশন দেখে বুঝতে পারে যে নরম্যানের খুব সহজেই তাদেরকে স্পট করতে পারার কথা। তাই তখন সে এসে তাকে জিজ্ঞেস করে যে কেন সে এই জার্মানিদের দেখার পরেও সে গুলি চালায়নি। নরম্যান তখন বলে এরা তো কেবল বাচ্চা কাচ্চা, কিন্তু ডন তার কানের নিচে থাপ্পড় দিয়ে বলে যে দেখ এই বাচ্চাগুলো কি করতে পারে। এরপর থেকে জার্মানিদের দেখলে তোমার হাতে ট্রিগার যেন অটোমেটিকলি চাপ দেয়, সেটা হোক জার্মানি বাচ্চা কিংবা দুধের শিশু। এই সব কথা শুনে নরম্যানের তো পুরোই আকাশ ভেঙে পড়ে। যে জীবনে একটা মাছিও মারেনি তাকে কিনা মারতে হবে মানুষ। এখন লিড ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেকেন্ড ট্যাঙ্ক কমান্ডার হিসেবে ডন কনভয়ের কমান্ড নিজের হাতে নিয়ে নেয়। তারপর সে রেডিওর সাথে পুরো প্লাটুনকে কমান্ড দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপর বেকার কোম্পানিতে পৌঁছে ডন সহ বাকি ট্যাঙ্কের কমান্ডাররা ক্যাপ্টেনের সাথে দেখা করে। কোম্পানির ক্যাপ্টেন জনকে বলে যে শহরের প্রবেশ পথে কিছু জার্মান মেশিন গান এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ওত পেতে আছে, তাই শহরে ঢোকার আগে তাদের এই বাধাটাকে ক্লিয়ার করতে হবে। যদি ট্যাঙ্কগুলো মেশিন গানের ফায়ারিং থেকে কোম্পানির সৈনিকদের কাভার দিয়ে রাখে তাহলে হতাহতের সংখ্যাও অনেক কম হবে। এখন ক্যাপ্টেনের কথা মতোই ডন তার ট্যাঙ্কগুলো নিয়ে সৈনিকদের ট্যাঙ্কের পিছনে রেখে এগিয়ে যায়। ঠিক তাদের অনুমান মতোই জার্মানিরা আগে থেকেই শহরের প্রবেশ মুখে ওত পেতেছিল। ট্যাঙ্ক দেখা মাত্রই তারা হেভি মেশিন গান দিয়ে ফায়ারিং শুরু করে। দ্রুত সৈনিকরা ট্যাঙ্কের পিছনে কাভার নিয়ে নিলে ডনের নির্দেশনায় বয়েড মেশিন গান অপারেটর লক্ষ্য করে ফায়ারিং করতে থাকে। তাদের দেখা দেখি বাকি ট্যাঙ্কগুলোও হেভি ফায়ারিং শুরু করে আর মুহূর্তের মধ্যে জার্মানিদের এক অংশ ছাতু হয়ে পড়ে। তবে আরও কিছু জার্মান মাটিতে গড়িয়ে এসে ট্যাঙ্কের দিকে এসে গোলাগুলি শুরু করলে কোম্পানির সৈনিকরাও তাদের উপরে গুলি চালাতে থাকে। এর সাথে ট্যাঙ্কের ভিতরে থাকা সৈনিকরাও ট্যাঙ্কের মেশিন গান দিয়ে ফায়ার করতে থাকে। কিন্তু এত কিছুর মধ্যেও নরম্যান কোন দিকে যে গুলি চালাবে সেটা সে নিজেও বুঝতে পারছিল না। তার গুলির এমো শেষ হয়ে যাওয়াতে সে রিলোড করা শুরু করে। ঠিক সেই সময় তার উপরে অ্যাটাক করতে আসা জার্মানিদের সামলে নেয় গর্ডো। এবার জার্মানিরা এই তীব্র অ্যাটাকের মুখে পেরে ওঠে না, আর তাদের বেশিরভাগই পালাতে গিয়ে ট্যাঙ্কের গোলার আঘাত এবং কোম্পানির সৈনিকদের তীব্র গুলিতে পটল তুলতে থাকে।
এরই মধ্যে গর্ডো নরম্যানকে এক লাশের স্তূপের দিকে লক্ষ্য করে গুলি চালাতে বলে, কারণ এদের মৃত্যু নিশ্চিত না করলে এরা এই অবস্থা থেকে উঠে এসেও হামলা করতে পারে। কিন্তু নরম্যানের কাছে এই ব্যাপারটাকে পুরোপুরি অ্যাবনর্মাল মনে হয়। সে নিজেকে আর কন্ট্রোল রাখতে না পেরে হতাশায় চিৎকার করে বলতে থাকে যে সে আর এসব নিতে পারছে না। এটা দেখে ডন তখন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ডন তার বিচক্ষণ ওয়ার এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে জার্মানিদের সব মেশিন গান লোকেট করতে সক্ষম হয় এবং তার চতুর নির্দেশনায় 4টি ট্যাঙ্ক একসাথে ফায়ারিং করে তাদের সব হেভি মেশিন গান উড়িয়ে দেয়। কি সাদে কি আর তাকে ওয়ার ড্যাডি বলা হয়? যাই হোক, তীব্র এই হামলা শেষে জার্মানিরা আর টিকতে না পেরে গণহারে মরতে থাকে। শেষ পর্যন্ত আমেরিকান সৈন্যরা তাদেরকে প্রায় মেরে একদম সাফ করে দেয়। কিন্তু ট্যাঙ্কের ভিতরে বসে নরম্যান তখনও চেয়ে চেয়ে দেখছিল। তাই ফাইট শেষে ডন তাকে বলে যে একসময় তার কাছে এই সিটে প্লাটুনের সবচেয়ে বেস্ট সৈনিক ছিল, আর আজ রয়েছে তার জায়গায় এক আনারি হাদারাম। নরম্যান তখন বলে যে তাকে কেবল মিনিটে 60টা শব্দ টাইপ করারই ট্রেনিং দেওয়া হয়েছিল। এসব ট্যাঙ্ক সে জীবনে চোখেও দেখেনি, তবে সে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, যুদ্ধ থামার পর আমেরিকান সোলজাররা এক জার্মানিকে বন্দি করে আনে। এবার তাদের প্ল্যান একে সবার সামনে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলা। কিন্তু তখনই ডন তাদেরকে থামিয়ে দিয়ে নরম্যানকে ট্যাঙ্ক থেকে বের হয়ে আসতে বলে। এরপর সে তার হাতে একটা পিস্তল দিয়ে ওই জার্মানি লোকটাকে খতম করতে বলে, কারণ যুদ্ধক্ষেত্রে টিকতে হলে তাকে এইটুকু নার্ভের পরিচয় দিতেই হবে। এছাড়াও এই হত্যাকাণ্ডটাই হবে নরম্যানের জীবনের সর্বপ্রথম কিলিং। কিন্তু নরম্যান বলে সে কোনোভাবেই এই লোকটাকে মারতে পারবে না। এছাড়াও সেই জার্মান তার বাচ্চা এবং স্ত্রীর ছবি দেখিয়ে কান্না করতে থাকে। এই সব কিছু দেখে নরম্যানের মন তো আরো বেশি গলে যায়। কিন্তু ডনের কথা হচ্ছে, আজ যদি তুমি একে না মারো তাহলে তোমাকেই আমি খুন করে ফেলবো। এবার সিদ্ধান্ত তোমার, তুমি নিজে মরবে নাকি এই জার্মানকে মারবে। অনেক কথা চিন্তা করে নরম্যান বলে ফেলে যে আমাকেই মারো, কিন্তু তারপরেও আমি মানুষ হত্যার মতো কাজ করতে পারবো না। এই সব শুনে ডন বুঝতে পারে যে এনাফ ইজ এনাফ। তারপর সে তাকে প্রচন্ড জোর করে মাটিতে বসিয়ে ফেলে এবং তার হাতে গান দিয়ে এই ট্রিগারটা টানতে বাধ্য করে। আর এভাবেই সে নরম্যানের হাত দিয়ে লোকটাকে উপরে পাঠিয়ে দেয়। এখন এমন ঘটনার পর নরম্যান যেন পুরোই শকড হয়ে পড়ে এবং সে অনেক বেশি ট্রমার মধ্যে পড়ে যায়। এখন তার নার্ভ শক্ত হওয়ার বদলে সে আরো বেশি ভেঙে পড়তে থাকে। ঠিক তখনই গর্ডো সহ বাকি সৈনিকরা তাকে বলে যে ডনের এমন পাগলামোর কারণে সে যুদ্ধক্ষেত্রে এত সফল। তার মতো করে কেউ এত লম্বা সময় ধরে নিজের ক্রুদেরকে বাঁচিয়ে রাখতে পারেনি। সে শুধুমাত্র কঠোরতায় দেখায় না, বরং সঠিক সময়ে তার ক্রুদেরকেও কেয়ার করে। যেমন কিছুক্ষণ পরেই ডন এসে নরম্যানকে খেয়ে নিতে বলে, কারণ সে তাকে সারাদিন কিছু খেতে দেখেনি। এরপর শহরের প্রবেশপথে এই ফাইট শেষে তারা সবাই শহরের ভিতরে রওনা দেয়। যাওয়ার সময় তারা পথে কিছু মানুষের ঝুলন্ত লাশ দেখতে পায়, যাদের বুকে লেখা ছিল যে তারা জার্মানিদের জন্য ফাইট করতে অস্বীকৃতি জানিয়েছিল। তাই কাপুরুষ ঘোষণা দিয়ে তাদেরকে এই শাস্তি দিয়েছে এসএস গ্রুপ। এই সব দেখে ডন বলে যে দেখো, তুমি কাদেরকে বাঁচাতে চাইছিলে? তারা তো যুদ্ধের জন্য নিজের মানুষদেরকেও হত্যা করতে পিছু পা হয় না। যাই হোক, শহরের ভিতরে ঢুকতেই প্রথমে তারা লুকিয়ে থাকা এক স্নাইপারের মুখোমুখি হয়। তবে ডন দ্রুতই তার লোকেট করে ফেলে সেদিকে ফায়ার করে স্নাইপারকে উড়িয়ে দেয়। এরপর কিছু বিল্ডিং এর ভিতর থেকে মেশিন গান দিয়ে হামলা করার চেষ্টা করলে তাদেরকেও সে সহজে খতম করে দিতে থাকে। ইতিমধ্যে নরম্যানের ভিতরেও যেন এক শক্তি ফিরে এসেছে। তাই তো সে এবার নিজেও বেশ কিছু জার্মান সৈনিকদের উপরে ফায়ার করে তাদের উপরে পাঠাতে থাকে। এরপর নিখুঁত শুটিং এর জন্য সে ডনের কাছ থেকে প্রশংসাও পায়। অতঃপর এই শহরটাকে তারা খুব সহজেই ক্যাপচার করে ফেলে। এরপর বাকি থাকা জার্মান সৈনিকরা সাদা পতাকা নিয়ে এসে তাদের সামনে স্যারেন্ডার করে। এখানে দেখা যায় যে জার্মানিরা এতই চালাক ছিল যে তারা শুধু বাচ্চাদেরকে দিয়েই এই যুদ্ধ চালানোর চেষ্টা করছিল। তাই তো সকল বাচ্চারা যখন উপরে হাত তুলে বাইরে বেরিয়ে যায়, তখন সেখানে দেখা যায় এক এসএস কমান্ডারকে। ডন তাকে লক্ষ্য করে বলে এই হচ্ছে আসল কালপ্রিট, যে তার নিজের লোকদেরকে এমন বিপদে ফেলেছে, তাই তার সময় চলে এসেছে। এই কথা বলা মাত্রই আর এক সৈনিক এসে ওই কমান্ডারের মাথা পুরো ছাতু বানিয়ে দেয়। এরপর সব সৈনিকরা মিলে এই শহরটাকে নিজেদের শহর বানিয়ে ফেলে। ডন নরম্যানকে নিয়ে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে দেখতে পায় যে সেখানে বেশ কিছু জার্মান রাতভর মদ খাওয়ার পর সকালে সুইসাইড করে নিয়েছে, কারণ তারা জানতো যে একটু পরেই আমেরিকান সৈন্যরা এসে তাদের সবাইকে মেরে ফেলবে। তাই তো শত্রুর হাতে মরার চেয়ে তাদের নিজেদের হাতেই মরাটাকে শ্রেয় মনে করেছে। এরপর সে নিচে গিয়ে অন্য এক বিল্ডিং এ একজন মহিলাকে হাঁটাহাঁটি করতে দেখে। নরম্যানকে নিয়ে সেখানে ঢোকার পর সে ঘরের এদিক ওদিক সার্চ করে আরো একটা মেয়েকে খুঁজে পায়।
তারা দুজনেই প্রচন্ড ভয়ে ছিল এবং ভেবেছিল যে আমেরিকান লোকেরা হয়তো তাদের সাথে খারাপ কিছু করবে। কিন্তু ডন তাদেরকে কিছু না বলে নিজের কৌটা থেকে ডিম বের করে তাদের জন্য নাস্তা তৈরি করতে বলে। এই ফাঁকে নরম্যান একটা পিয়ানো দেখতে পেয়ে সেটাকে বাজাতে শুরু করে। ঠিক তখনই এমা নামের এই মেয়েটা তার পিয়ানো বাজানো দেখে ইমপ্রেসড হয়ে যায়, আর তখনই সে পিয়ানো সুরে সুরে গান গাইতে শুরু করে। মানে এদের আচরণ দেখে এই দুটো মেয়ে বেশ আশ্বস্ত হয়। এসব কিছু দেখে ডন বুঝতে পারে যে এমা হয়তো নরম্যানকে পছন্দ করে ফেলেছে। তাই ডন তখন নরম্যানকে বলে, এই মেয়ে যদি তোমার প্রতি ইমপ্রেস না হতো তাহলে আমি তাকে পটিয়ে ফেলতাম। এরপর সে তাকে ইশারা করে তার সাথে একটা সময় কাটানোর জন্য। তাই নরম্যান মেয়েটাকে নিয়ে অন্য একটা রুমে চলে যেতে থাকলে তার বোন তাকে বাধা দিতে চায়, কিন্তু ডন তাকে তাদের মতো থাকতে দিতে বলে। এরপর সেই রুমে নরম্যান আর এমা বেশ কিছুক্ষণ একান্ত সময় কাটায়। তাদের মধ্যে ভালোবাসার আদান প্রদান হয়। তারপর নরম্যান বেরিয়ে এসে ডনের সাথে খাবার টেবিলে বসে, আর এমা এবং তার বোন তাদের জন্য নাস্তা তৈরি করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর নাস্তা রেডি হয়ে গেলে বয়েড, গ্রেডি আর গোর্ডো ঘরের দরজা খুলে ঢুকে পড়ে। তাদের মধ্যে গ্র্যাডি ছিল বেশ কিছুটা বদমাশ টাইপের। সে নরম্যানের পাশে এমাকে দেখে তাকে বুলিং করতে থাকে এবং তাকে নিয়ে বেশ মজা করে। আসলে এখানে তারা এই দুটো মেয়ের সাথে এমন ভালো আচরণ করছে দেখে তাদেরও বেশ হিংসে হয়, কারণ তারা সবাই চাইছিল যে যুদ্ধের ময়দানে মেয়েদের পেলে যা হয় তাদের সাথে যেন তাই করা হয়। কিন্তু ডন সাফ জানিয়ে দেয় যে এদের দুজনের গায়ে যেন একটা আচরণ না লাগে। এই সব কথা শুনে তাদের বন্ধুত্বের মধ্যে বেশ মনোমালিন্য হয়, কেননা ডন নরম্যানের মতন একটা ছেলের জন্য তাদের সাথে এমন করতে পারবে তারা সেটা ভাবতেও পারেনি। এই সব কাহিনী হওয়ার ভিতরেও গ্রেডি আমাকে টিস করেই যায়। তখন ডন তার নিজের নাস্তার অংশটুকু এমাকে দিয়ে দেয়, কারণ গ্রেডি এমার ভাগের কিছু অংশ খেয়ে নিয়েছিল। এরপর খেতে খেতে গড়ও তাদেরকে ফ্রান্সে থাকাকালীন শত শত ঘোড়া হত্যার একটা ডিস্টার্বিং স্টোরি বলতে থাকে। ডন এমনিতেই এইসবের উপরে বিরক্ত ছিল, তার উপরে গ্রেডির হাসি তামাশা তাকে আরো বেশি রাগিয়ে দেয়। তবে তাকে রেগে যেতে দেখে এবার সবাই একেবারে চুপ করে যায়। ইতিমধ্যে ডনের কাছে নতুন একটা মিশন এসে পড়লে সে কর্নেলের কাছে গিয়ে তার মিশন সম্পর্কে জেনে নেয়। আর অন্যদিকে নরম্যান এমার ঠিকানাটা লিখে নিতে চায়, কিন্তু গর্ডো তাকে এক প্রকার জোর করে সেখান থেকে নিয়ে চলে আসে। যাই হোক, এই নতুন মিশনে তাদের একদল সৈন্য কিছুটা দূরে আটকা পড়ে আছে এবং তারা জার্মানি ট্যাঙ্কের ভয়ে সামনে আগাতে পারছে না। তাই ডনের উপরে সেখানে গিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পড়ে, যার ফলে সবাই আবারও ট্যাঙ্কের উদ্দেশ্যে রওনা দিলে নরম্যানও চলে যেতে বাধ্য হয়। কিন্তু তারা যখনই ট্যাঙ্কের কাছে আসে তখন মাথার উপর দিয়ে এক জার্মান প্লেন এসে ভয়ানক বোম্বিং শুরু করে দেয়। মারাত্মক এই বোম্বিং থেকে বাঁচতে নরম্যান সহ অন্যান্য সৈনিকরা ট্যাঙ্কের নিচে ঢুকে পড়ে, কিন্তু বোম্বিং শেষে প্লেন চলে গেলে নরম্যান ট্যাঙ্কের নিচ থেকেই বাইরে তাকায়, আর সে দেখতে পায় বিশাল এক ধ্বংসস্তূপ। যে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে তার সদ্য প্রিয়তমা এমা। সে এই দৃশ্য দেখে নিজেকে আর শান্ত রাখতে পারে না। ক্ষণিকের এই পরিচয়ে সে যেন এমার অনেক কাছে চলে এসেছিল, তাই তো এত দ্রুতই তার বিয়োগ তার মনটাকে পুরো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু গ্র্যাডি এসে দ্রুত তাকে সেখান থেকে জোর করে নিয়ে যায়। যুদ্ধের এই নির্মমতা মেনে নিয়ে নরম্যানকে আবারও ট্যাঙ্কে ফিরে আসতে হয়। আবারও শুরু হয় অনিশ্চয়তার এক পথযাত্রা। ডন তাকে বলে যে এই যুদ্ধে সে আফ্রিকা আর ফ্রান্সে জার্মানিদের মারার পর এখন খোদ জার্মানিতে এসে তাদেরকে মারছে। যুদ্ধ হয়তো খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু তার আগে আরো বহু লোক মরতে হবে। এভাবে কথা বলতে বলতে তারা ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দূর থেকে ভয়ানক এক গোলা এসে তাদের 4টা ট্যাঙ্কের একটা ট্যাঙ্কে পুরোপুরি ধ্বংস করে দেয়। ডন দ্রুত বাকি 3টা ট্যাঙ্কে ঘুরে যেতে বলে। সে বুঝতে পারে যে তারা ভয়ঙ্কর জার্মানি ট্যাঙ্ক টাইগার 1-এর সম্মুখীন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খতরনাক এই জার্মানি ট্যাঙ্কটাকে অ্যালাইড ফোর্সের সৈন্যরা জমের মতো ভয় পেত, কেননা এই ট্যাঙ্ক সহজে কোনো গোলার আঘাতে পেনিট্রেট হতো না, আর যার কারণে যতই তার উপরে ফায়ার করা হোক না কেন এই ট্যাঙ্ক পুরো অক্ষত থাকত। কিন্তু ডন ভয় পাওয়ার পাত্র নয়। সে ফিরতি ফায়ারিং করতে করতে 3টা ট্যাঙ্কেই কিছুটা পিছে নিয়ে যায়। তারপর ডনের আদেশে পূর্ণ গতিতে 3টা ট্যাঙ্কের সামনের দিকেই এগিয়ে ফায়ার করতে থাকে। কিন্তু ওই জার্মানি ট্যাঙ্কটা এতটাই খতরনাক ছিল যে সেটা একাই 2টো ট্যাঙ্কে উড়িয়ে দেয়। বাকি থাকে কেবল ফিউরি। ডন তখন তার যুদ্ধের অসাধারণ আইকিউ কাজে লাগিয়ে ফিউরিকে টার্ন করিয়ে জার্মানি ট্যাঙ্কের পিছে নিয়ে যায়। এর মধ্যে জার্মানিরা তাদের হিট করতে সক্ষম হলেও তাদের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ ফিউরিও খুব ভালো অ্যাডভান্স ট্যাঙ্ক ছিল। এবার ডনের কথা মতো মক্ষম পজিশন পেয়ে পরপর 2বার ট্যাঙ্কের ফ্রন্টে আঘাত করতেই এই জার্মান ট্যাঙ্কটা পুরো দফারফা হয়ে যায়। এরপর ট্যাঙ্কের ভিতর থেকে 2জন ক্রু বেরিয়ে পালাতে গেলে ডন তাদের গুলি চালিয়ে শেষ করে দেয়।
ট্যাঙ্কের কমান্ডারকেও নরম্যান ভিতর থেকে গুলি চালিয়ে উপরে পাঠায়। এভাবে নিজেদের দুটো ট্যাঙ্ক হারানোর পরেও তারা তখনকার সময়ে সবচেয়ে খতরনাক জার্মানি ট্যাঙ্কে শেষ করতে সক্ষম হয়। কিন্তু তাদের মিশন এখানেই শেষ নয়। ডন রিইনফোর্সমেন্টের জন্য রেডিওতে যোগাযোগ করতে গিয়ে বুঝতে পারে যে তাদের রেডিওটা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এবার তাদের নিজেদের ডিসিশন নিজেদেরই নিতে হবে। তখন ডন একাই ফিউরিকে নিয়ে তাদের মিশন কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাকিরা জানায় যে এটা অনেক রিস্কি হবে, কেননা 4টা ট্যাঙ্কের কাজ একটা ট্যাঙ্কের করা যেন তেন বিষয় নয়। কিন্তু তারপরেও তারা আবারও পাহাড়ের দিকে যাত্রা করা শুরু করে। তবে কিছু দূর চলার পর হঠাৎ ট্যাঙ্কের নিচে একটা বিশাল মাইন বিস্ফোরণ ঘটে, আর যার কারণে ফিউরির চেন ভেঙে পড়ে এবং চাকাটাও ড্যামেজ হয়ে যায়। এসব দেখে ডন বুঝতে পারে যে এই ট্যাঙ্ক নিয়ে তাদের সামনে আর আগানোর কোনো উপায় নেই। এখন যেভাবেই হোক ট্যাঙ্কটাকে রিপেয়ার করে তবেই তাদের মিশনে যেতে হবে, কিন্তু এটা করতে তাদের অনেক সময় লাগবে। এই সব কিছু দেখে তারা বুঝতে পারে যে তারা এই নির্জন ভ্যালির মধ্যে আটকা পড়ে গেছে। এছাড়াও তাদের নিজেদের ডিভিশনের সাথে যোগাযোগ করারও কোনো রেডিও নেই। তাই ডন তখন ইউএস আর্মির কোনো দল এই পথ দিয়ে যাওয়া পর্যন্ত সেখানে থাকার জন্য সিদ্ধান্ত নেয়, যার ফলে সে নরম্যানকে দূরের একটা জঙ্গলে পাঠায় পাহারা দেওয়ার জন্য, আর বাকিরাও ট্যাঙ্কটাকে ভালো করে ঠিক করার চেষ্টা করতে থাকে। এদিকে নরম্যান কিছুক্ষণ পাহারা দেওয়ার পর হঠাৎ দূর থেকে সম্মিলিত কণ্ঠে গানের সুর শুনতে পেয়ে সেদিকে তাকায়, আর এই দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়। তাদের দিকে এগিয়ে আসছে প্রায় 300 জনের এক বিশাল জার্মানি সেনা দল। এই দৃশ্য দেখে দ্রুত সে দৌড়ে এসে ডনকে পুরো ব্যাপারটা জানায়। তার মুখের বর্ণনা শুনে ডন বুঝতে পারে যে এই সৈনিক দল জার্মানির সবচেয়ে খতরনাক এসএস ব্যাটালিয়নের একটা টিম। তাদের কথা শুনে গ্রেডি, গর্ডো আর বয়েড নিজেদের জিনিসপত্র গুছিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়তে চায়, কিন্তু ডন জানায় যে সে কখনোই যুদ্ধক্ষেত্রে থেকে পালায়নি, আর এবারও সে এখান থেকে যাবে না, কেননা এই ট্যাঙ্কটা হচ্ছে তার ঘরবাড়ি। এই কথা বলেই সে ট্যাঙ্কের উপরে উঠে পড়ে। তার কথা শুনে বাকিরা সবাই অবাক হয়ে বলে যে এই ভাঙা ট্যাঙ্ক দিয়ে সে কিভাবে এসএসদের আটকাবে, কিন্তু ডন তবুও তার কথায় অটল থেকে বাকিদের চলে যেতে বলে। এবার সবাই চলে যেতে চাইলেও নরম্যান এসে জানায় সেও ডনের সাথেই থাকবে। এরপর তার দেখা দেখি বাকিরাও একসাথে থাকার ডিসিশন নেয়, কিন্তু এই ডিসিশন হচ্ছে সম্পূর্ণরূপের এক মৃত্যুকূপ। বলা যায় এটা একটা আত্মঘাতী ডিসিশন, কেননা একটা ট্যাঙ্ক এবং 5 জন সৈনিক কিভাবে 300 জন সৈনিকের মোকাবেলা করবে। সবাই বুঝতে পারছিল এটাই হয়তো হতে পারে তাদের শেষ মিশন, কিন্তু যুদ্ধক্ষেত্রের আসল গ্লোরি তো এটাই যে নিজের জীবন দিয়ে দেশের জন্য কিছু করা। যাই হোক, সবাই ডনকে নিয়ে মারাত্মক এক প্ল্যান সাজায়। তারা ট্যাঙ্কের উপরে এবং আশেপাশে কিছু ডেড বডি নিয়ে এসে তাতে আগুন জ্বালিয়ে দেয়, যাতে জার্মানিরা দূর থেকে দেখে ভাবে যে ট্যাঙ্কটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু অদতে তারা সবাই মিলে ট্যাঙ্কের ভিতরে ঘাপটি মেরে থাকবে। এই সব কথা বলে ডন সবাইকে নিয়ে ফিউরির ফায়ারিং গানগুলো ফুললি লোড করে নেয়, কেননা এত মানুষ মারতে গেলে তাদের প্রচুর অ্যামিউনিশন দরকার। এরপর তারা ট্যাঙ্কের ভিতরে গোটা 50 হ্যান্ড গ্রেনেডও নিয়ে আসে, আর তারপরে সবাই চুপচাপ ঘাপটি মেরে জার্মানিদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সন্ধ্যার দিকে এসএস ব্যাটালিয়নের লোকরা সেখানে এসে পৌঁছায়। তারা যখন দেখে যে ফিউরির আশেপাশে আগুন জ্বলছে, তখন তারা ট্যাঙ্কের ভিতরে চেক করার জন্য লোক পাঠায়। ঠিক তখনই ওত পেতে থাকা ডন এবং তার সঙ্গীরা তাদের উপরে ফায়ারিং শুরু করে। ট্যাঙ্কের ঢাকনা খুলে উকি দিতে যাওয়া সৈনিককে প্রথমে তারা গুলি করে শেষ করে দেয়। এরপর ঢাকনা ক্লোজ করে দিয়ে সবাই একযোগে ট্যাঙ্কের সবগুলো ফায়ারিং গান দিয়ে তীব্র গোলাগুলি শুরু করে। মারাত্মক এই ফায়ারিং এ জার্মানিরা গণহারে মরতে থাকে। ট্যাঙ্কের গোলাগুলি থেকে বাঁচার জন্য তারা আশেপাশের বিল্ডিং এ লুকাতে থাকলে ডন এবং তার ক্রুরা সেগুলো উড়িয়ে দেয়। বেশ কিছুক্ষণ ধরা এই তীব্র ফায়ারিং এর কারণে চারিপাশে জার্মান লাশের স্তূপ হয়ে যায়। ভাইরে ভাই, এই একটা ট্যাঙ্ক দিয়ে তারা একাই জার্মানিদের যে হাল করে ছেড়েছে তা সত্যি দেখার মতো। তীব্র ফায়ারিং এর চোটে লাশের পাহাড় ফেলে দেওয়ার পর ট্যাঙ্কের ভিতরের এমো শেষ হয়ে যায়। তখন ডনের নির্দেশে তারা ট্যাঙ্কের বাইরে স্মোক বোমা নিক্ষেপ করে। এরপর চারপাশে ধোঁয়ায় ভরে গেলে বয়েড দ্রুত ট্যাঙ্কের উপরের মেশিন গান থেকে এমো নিয়ে আসে, আর ডন এবং নরম্যান তাকে কাভার ফায়ার করতে থাকে। ইতিমধ্যেই জার্মানিদের কিছু সৈনিক খুব কাছাকাছি চলে এলে এরাও ডনের হাতে মারা পড়তে থাকে। এরপর বয়েড আর নরম্যান ভিতরে ঢুকে পড়তে সক্ষম হলেও ডন তখনও তাদের দিকে এগিয়ে আসা সৈনিকদের উপরে গোলাবর্ষণ করতে থাকে, কিন্তু অবশেষে তার রাইফেলের এমো শেষ হয়ে যায়। শেষ একজন জার্মানি সৈনিককে সে রাইফেলের বাট দিয়ে মেরে পিস্তল হাতে নিয়ে আরো দুজনকে খতম করে।
কিন্তু আরও একজন ট্যাঙ্কের উপরে উঠে পড়তে সক্ষম হলে তার সাথে ডনের হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়। ডন তাকে অদ্ভুত জায়গায় ট্যাঙ্কের ভিতরে উল্টো করে ধরে গলায় ছুরি দিয়ে তাকে জবাই করে, তবে হাতাহাতিতে সে নিজেও ছুরির আঘাতে আহত হয়। এরপর নিরাপদে ট্যাঙ্কের ঢাকনা ক্লোজ করার পর বয়েড তাকে ব্যান্ডেজ পরিয়ে দেয়। এরপর তারা নতুন অ্যামো দিয়ে আরও বেশ কিছুক্ষণ জার্মানিদের উপরে পাঠাতে থাকে, কিন্তু এই এসএস বাহিনীর মেম্বারের সংখ্যাও নেহাত কম নয়। এবার তারা এক্সপ্লোসিভ নিয়ে এসে ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করতে থাকলে ফিউরির এক অংশ ড্যামেজ হয় এবং এই ড্যামেজে গ্র্যাডি মারাত্মক জখম হয়ে পড়ে, যার কারণে সে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। আর এদিকে তাদের হাতে বাকি এমোটুকুও শেষ হতে থাকে, কিন্তু জার্মানিদের তখনও কাজ শেষ হয়নি। এবার ডন হ্যান্ড গ্রেনেড দিয়ে বাকিদের শেষ করার প্ল্যান করে। জার্মানিরা কিছুতেই এই ট্যাঙ্কে দমাতে না পেরে বিভিন্ন প্ল্যান ট্রাই করতে থাকে। এবার তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থেকে ধীরে ধীরে মাটি গড়িয়ে ফিউরির দিকে আগাতে থাকে। এদিকে ফিউরির সবাই নিজেদের রাইফেল নিয়ে বেরিয়ে এসে খুঁজে খুঁজে জার্মানিদের মারা শুরু করে, কেননা তাদের হাতের এমো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাই এখন তাদের ফাইট ব্যাক করতে হলে এই জার্মানদের অস্ত্র দিয়েই তাদের খতম করতে হবে। অন্যদিকে ডন উপর থেকে মেশিন গান চালিয়ে তাদের শেষ করতে থাকে। এরই মধ্যে বয়েড এক জার্মানির হাতে মারা পড়তেই যাচ্ছিল, তবে নরম্যান লোকটাকে মেরে তাকে বাঁচিয়ে নিয়ে ট্যাঙ্কের ভিতর নিয়ে আসে। ইতিমধ্যে গর্ডো ট্যাঙ্কের ভিতরে ঢুকে সেখান থেকে গ্রেনেড নিক্ষেপ করে আরো কিছু জার্মানকে খতম করে, কিন্তু এত কিছুর পরেও জার্মানিরা যেন শেষই হচ্ছিল না। তার উপরে তারা এবার রেডি করে তাদের শেষ মক্ষম অস্ত্র, অর্থাৎ জার্মান স্নাইপার। বয়েড ট্যাঙ্কের ভিতর থেকে ডনকে রাইফেল দিতে গেলে সে জার্মানির স্নাইপারের গুলি খেয়ে মৃত্যুবরণ করে, আর গর্ডো একটা গ্রেনেড নিক্ষেপ করতে যাওয়ার সময় সেও গুলি খায় এবং তার গ্রেনেডটা তাদের ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়। তাই তো সবাইকে বাঁচানোর জন্য গর্ডো সেই গ্রেনেডটাকে বুকে জড়িয়ে ধরে, যার ফলে তারও সেখানে করুণ মৃত্যু হয়। এভাবেই সবাই মরে যেয়ে বাকি থাকে কেবল ডন এবং নরম্যান। এখন তারা কি করবে? ইতিমধ্যে তাদের হাতে থাকা সকল অ্যামিউনিশন শেষ হয়ে গেছে, কিন্তু উপরে থাকা ডন তখনও যেন একাই ফাইট করে চলছে। কিন্তু আর কত? এবার সেই স্নাইপার পরপর 3টা নির্ভুল শট বিঁধে দেয় ডনের গায়ে, যার কারণে ডন ফাইনালি তার আশা ছেড়ে দেয়। এরপর সে ট্যাঙ্কের ভিতরে ঢুকে নরম্যানকে সরি বলে। সে জানায় শুধুমাত্র তার জন্যই আজ সবার এই অবস্থা। নরম্যান বলে এটাই তো যুদ্ধের আসল খেলা, আর এই যুদ্ধে আমরাই জয়ী হয়েছি। নরম্যান তাকে বীরত্বের স্বীকারোক্তি দেয়। এরপর সে ডনকে বলে যে সে আসলে স্যারেন্ডার করতে চায়, কারণ তার অনেক ভয় করছে। কিন্তু ডন তাকে বলে যে এসএস এর লোকেরা কাউকে ছেড়ে দেয় না, তারা তোমাকে প্রচন্ড ভয়ানক টর্চার করবে, যার থেকে 1000 বার তোমার মরে যাওয়া ভালো। কিন্তু ডনও চায় না যে এই ছোট্ট ছেলেটা এখানে মারা যাক, তাই সে তাকে বলে যে ট্যাঙ্কের নিচের দিকে একটা গোপন দরজা আছে, আর সেখান দিয়ে যেন সে বেরিয়ে যায়। ইতিমধ্যেই জার্মানরা পুরো ট্যাঙ্কটাকে ঘিরে ফেলেছে। তারা জোর চেষ্টা করছে এই ট্যাঙ্কের দরজা খোলার জন্য। একজন যখনই দরজা খুলতে যাবে ঠিক সেই সময় ডন তার রিভলভার দিয়ে তাকেও খতম করে, কিন্তু তারপরে বাকি দুজন তার দিকে গ্রেনেড নিক্ষেপ করে ঢাকনা বন্ধ করে দেয়। আর কোনো উপায় না পেয়ে নরম্যান বাধ্য হয় সেই এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যেতে। সে যেই না বেরোয় আর সাথে সাথেই সেই দুটো গ্রেনেড বিস্ফোরিত হয়ে এই বীর সেখানেই মারা যায়। আর এই সব কিছু নরম্যান চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারে না। এভাবেই নরম্যান অনেকক্ষণ ধরে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। ইতিমধ্যেই এসএস এর সব সৈনিকরা হন্য হয়ে খুঁজছে যে কেউ এখানে বেঁচে আছে কিনা। এভাবেই খুঁজতে খুঁজতে একসময় এক তরুণ এসএস সৈনিক টর্চের আলোতে তাকে দেখে ফেলে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সেই সৈনিকটা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আসলে এই ছেলের বয়স আর নরম্যানের বয়স ছিল একই রকম। হয়তো তার মনে নরম্যানের জন্য কিছুটা মায়া দয়া হয়েছিল, তাই তো তার প্রাণ ভিক্ষা দিয়ে সে সেখান থেকে চলে আসে। এভাবেই সেই রাত নরম্যান এক মৃত্যুপুরীতে কাটায়। ঠিক যখন সকাল হয় তখন নরম্যান আবারও সেই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে, কিন্তু এবার সে গিয়ে দেখতে পায় সেখানে তার সব সঙ্গীর নিথর দেহ পড়ে আছে। নরম্যানের তখন আর কিছুই করার ছিল না, কিন্তু সে তখন তার গায়ের কোটটা খুলে ডনের মুখটা ঢেকে দেয়। আসলে একজন বীরের এটাই তো এক শেষ পরিসমাপ্তি, যেখানে দেশের জন্য নিজের প্রাণ বিলিয়ে দিতে হয়। কিন্তু তৎক্ষণাৎ হঠাৎ করে সেই ট্যাঙ্কের দরজায় কড়া নাড়ে কেউ। এটা দেখে নরম্যান তার ফাইনাল ফাইটের জন্য প্রস্তুতি নেয়। সে তার বন্দুক তাক করে অপেক্ষা করতে থাকে শত্রুপক্ষের জন্য, কিন্তু যেই না ঢাকনা খোলে তখন সে দেখতে পায় এখানে শত্রুপক্ষ নয়,
বরং রয়েছে তাদেরই প্লাটুনের সদস্য। অর্থাৎ ফাইনালি আমেরিকানরা এসে এই ট্যাঙ্কে কেউ বেঁচে আছে নাকি তা উদ্ধার করার জন্য। এখানে তারা নরম্যানকে দেখে পুরোই অবাক হয়ে যায়, কারণ এত এত মানুষ মরার পরেও একজন এভাবে মিরাক্কেলের মতো বেঁচে থাকা সত্যিই অকল্পনীয়। তাই তো সবাই তাকে সেখানে বীর বলে সম্বোধনা দিতে থাকে। কিন্তু নরম্যানের চোখে তখনও এই যুদ্ধের ভয়াবহতা। সে যেন কিছুতেই তার প্রিয় সঙ্গীদের মৃত্যু মেনে নিতে পারছে না। কিন্তু যুদ্ধের আসল এন্ডিংটাও এটাই, কেননা যুদ্ধ হয় শুধুমাত্র নিজেদেরকে উৎসর্গ করার জন্য। ঠিক এভাবেই নরম্যান দূর থেকে সেই ট্যাঙ্কের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর ঠিক এই সিনের মধ্য দিয়ে এই মুভিটাও এখানেই শেষ হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও, আর সেই সাথে সাথে ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।